ভোলায় নতুন গ্যাস সংযোগ পাইছে। এই গ্যাস দিয়ে আমাদের পুরা বাংলাদেশের সব কিছু এই পরিচালনা, গার্মেন্টস সেক্টর সহ সবগুলো পরিচালনা করি আমাদের দেশে এই গ্যাসটা থাকবে। আপনারা এই ভিডিওটা দেখেন, এই ভিডিওটা দেখে আপনারা শেয়ার করবেন ভালো আপনারা। ভোলার বোরহানউদ্দিনের একটি নির্জন গ্যাস ক্ষেত্র, চারপাশটা নিশ্চিত্র অন্ধকারে ঢাকা। কেবল ড্রিলিং রিগের বিশাল কাঠামোর উপর কয়েকটি উজ্জ্বল হ্যালোজেন বাতি জ্বলছে। বিশাল টারবাইন আর ড্রিলিং পাইপের একটানা কান ফাটানো গর্জনের মাঝেও কন্ট্রোল রুমে বসা বাপেক্সের চিফ ইঞ্জিনিয়ারের হৃৎপিণ্ডের ধূপকানি যেন বাইরে থেকে শোনা যাচ্ছে। তার চোখ ল্যাপটপের স্ক্রিনের দিকে স্থির। প্রেসার গেজেট কাটা তরতর করে উপরের দিকে উঠছে। সেন্সরের ডেটা বলছে মাটির হাজার হাজার ফুট নিচে আটকে আছে বিশাল এক গ্যাসের মজুদ। এত বিশাল যে এটি দিয়ে আগামী কয়েক দশক পুরো বাংলাদেশের শিল্প কারখানার বিদ্যুৎ কেন্দ্রগুলো অনায়াসে চলতে পারে। ইঞ্জিনিয়ারের চোখে মুখে এক বিজয়ের উল্লাস। তিনি ঘাম মুছে কাপা হাতে স্যাটেলাইট ফোনটি তুলে নিলেন। ডায়েট করলেন ঢাকার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের এক শীর্ষকর্তার নম্বরে। ফোন রিসিভ হতেই তিনি রুদ্ধশ্বাসে বললেন, স্যার, আমরা পেয়েছি বিশাল রিজার্ভ, আমাদের আর বিদেশ থেকে গ্যাস কিনতে হবে না। কিন্তু ফোনের ওপাশ থেকে কোনো উল্লাসের শব্দ এলো না। কয়েক সেকেন্ডের এক নিম শীতল নিরাপত্তা। তারপর ভেসে এলো একটি বরফ শীতল যান্ত্রিক নির্দেশ, পাইলটা ধামাচাপা দাও, প্রেসার বাল্বও বন্ধ করো, ড্রিলিং আপাতত স্থগিত থাকবে। আমাদের উপর নির্দেশ আছে, আমরা বিদেশ থেকে এলএনজি আমদানি করব। ইঞ্জিনিয়ারের হাত থেকে ফোনটা খসে পড়ল। তিনি শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন গ্যাজের কাটার দিকে। মাটির নিচে জমা হয়ে থাকা ট্রিলিয়ন কিউবিক ফুট গ্যাস যেন বাংলাদেশের ভবিষ্যৎ ভাগ্য নিয়ে উপহাস করছে। এই রাত কেবল একটি গ্যাস ক্ষেত্র আবিষ্কারের রাত ছিল না, এই রাত ছিল একটি স্বাধীন রাষ্ট্রের জ্বালানি নিরাপত্তাকে গলা টিপে হত্যা করার রাত। বাংলাদেশকে বলা হয় বদ্বীপ। এই পলিমাটির নিচে বিশেষ করে ভোলা, সিলেট, হবিগঞ্জ এবং বঙ্গোপসাগরের অর্থই জলরাশির নিচে লুকিয়ে আছে ট্রিলিয়ন ডলার মূল্যের অনাবিষ্কৃত প্রাকৃতিক গ্যাস। আন্তর্জাতিক ভূতাত্ত্বিক জরিপ সংস্থাগুলো বারবার বলেছে, বাংলাদেশের মাটির নিচে যে পরিমাণ গ্যাস মজুদ আছে তা সঠিকভাবে উত্তোলন করা গেলে এই দেশকে জ্বালানির জন্য কারো কাছে হাত পাতে হবে না। কিন্তু গত ১.৫ দশকে পতিত স্বৈরাচার সরকার কি করেছে? তারা এই গুপ্তধনকে পরিকল্পিতভাবে মাটির নিচে কবর দিয়ে রেখেছে। যখনই দেশের কোনো সৎ দেশপ্রেমিক ভূতত্ত্ববিদ বা বাপেক্সের ইঞ্জিনিয়ার নতুন কোনো গ্যাস ক্ষেত্রের সন্ধান পেয়েছেন, তখনই ওপর মহল থেকে অদৃশ্য এক ইশারায় সেই ফাইল লাল ফিতায় বন্দী করা হয়েছে। কেন? কারণ দেশের মাটির নিচ থেকে গ্যাস তুললে তা তো কোনো কমিশন পাওয়া যাবে না। দেশের গ্যাস তুলে তো বিদেশের মাটিতে বেগমপাড়ায় বাড়ি বানানো যাবে না। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সকে দিনের পর দিন বসিয়ে রাখা হয়েছে। তাদের আধুনিক রিগ বা ড্রিলিং মেশিন দেওয়া হয়নি। তাদের দক্ষ ইঞ্জিনিয়ারদের বাধ্য করা হয়েছে ফাইল ঘাটতে আর বিদেশিদের দালালি করতে। এটি কেবল একটি ভুল নীতি ছিল না, এটি ছিল দেশের বিরুদ্ধে এক পৈশাচিক সুপরিকল্পিত রাষ্ট্রদ্রোহিতা। বাপেক্স হতে পারত বাংলাদেশের আরামকো বা পেট্রোনাসের মতো একটি শক্তিশালী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। ৯০-এর দশক থেকে শুরু করে বাপেক্স প্রমাণ করেছে যে তারা নামমাত্র খরচে গ্যাস আবিষ্কার করতে সক্ষম। যেখানে বিদেশি কোম্পানিগুলো একটি কূপ খনন করতে ২৫ থেকে ৩০ মিলিয়ন ডলার দাবি করত, সেখানে বাপেক্স মাত্র ৭ থেকে ১০ মিলিয়ন ডলারে সে একই কাজ নিখুঁতভাবে করতে পারত। বাপেক্সের উত্তোলিত গ্যাসের দাম পড়ত প্রতি ঘনমিটার মাত্র ১ টাকারও কম। কিন্তু এই সক্ষমতায় বাপেক্সের জন্য কাল হয়ে দাঁড়ালো। ক্ষমতার অলিন্দি বসে থাকা কমিশনভোগী মাফিয়ারা বুঝতে পারলো, বাপেক্স যদি সফল হয় তবে তাদের হাজার হাজার কোটি টাকার লুটপাটের রাস্তা চিরতরে বন্ধ হয়ে যাবে। শুরু হলো বাপেক্সকে পঙ্গ করার নীল নকশা। প্রথম ধাপে বাপেক্সকে পর্যাপ্ত বাজেট দেওয়া বন্ধ করা হলো। তাদের পুরনো জরাজীর্ণ ড্রিলিং রিগগুলো মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হলো না। উল্টো যখন কোনো নতুন গ্যাস ক্ষেত্র খননের প্রয়োজন পড়লো, তখন বাপেক্সকে বসিয়ে রেখে কোনো টেন্ডার ছাড়াই বিনা দরপত্রে কাজ দেওয়া হলো। গ্যাসপ্রোমের মতো বিদেশি কোম্পানিকে যে কাজ বাপেক্স ৭০ কোটি টাকায় করতে পারত, সেই একই কাজ বিদেশি কোম্পানিকে দেওয়া হলো ২০০ কোটি টাকায়। আর এই বাড়তি ১৩০ কোটি টাকার সিংহভাগই চলে গেল আমলামন্ত্রী আর প্রভাবশালীদের পকেটে। বাপেক্সকে তিল তিল করে শুকিয়ে মারা হলো। এটি কোনো দুর্ঘটনা ছিল না, এটি ছিল একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ঠান্ডা মাথায় করা নীরব হত্যা। বাপেক্সকে পঙ্গ করার পেছনে সবচেয়ে বড় কারণটি লুকিয়ে আছে ৩টি ইংরেজি অক্ষরের এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস। গত ১ দশকে বাংলাদেশের জ্বালানি খাতকে পরিকল্পিতভাবে দেশীয় গ্যাস নির্ভরতা থেকে সরিয়ে আমদানি নির্ভর এলএনজি এবং কয়লার দিকে ঠেলে দেওয়া হয়েছে। কেন এই পরিবর্তন? কারণ এলএনজি আমদানির বিশাল বাজারটি নিয়ন্ত্রণ করে গুটি কয়েক কর্পোরেট অলিকার বা মাফিয়া। বিদেশ থেকে জাহাজ ভরে এলএনজি আসবে, সমুদ্রে ভাসমান টার্মিনাল বা এফএসআরওতে তা গ্যাসে রূপান্তরিত হবে, আর প্রতি ইউনিটে হাজার হাজার ডলারের কমিশন জমা হবে সুইস বা সিঙ্গাপুরের ব্যাংক অ্যাকাউন্টে। এই এলএনজি সিন্ডিকেট এতটাই শক্তিশালী ছিল যে তারা পুরো রাষ্ট্রযন্ত্রকে জিম্মি করে ফেলেছিল। যখন বিশ্ববাজারে এলএনজির দাম কম ছিল, তখন তারা গলা ফাটিয়ে প্রচার করেছে, আমাদের তো গ্যাস অফুরন্ত, মাটির নিচ থেকে তোলার কি দরকার, আমরা সস্তায় বিদেশ থেকে কিনবো। কিন্তু যখনই রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলো, বিশ্ববাজারে এলএনজির দাম রকেটের মতো বেড়ে গেল, তখনই মাফিয়ারা দেশের ডলার রিজার্ভ গিলে খেতে শুরু করলো। দেশের ডলার ফুরিয়ে গেল, কিন্তু তাদের কমিশন বাণিজ্য একদিনের জন্য থামলো না। এই সিন্ডিকেটের কারণেই আজ বাংলাদেশ তার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ডলার সংকট এবং জ্বালানি ঘাটতির মুখে এসে দাঁড়িয়েছে। আজকের দিনে যখন আপনি ঘন্টার পর ঘন্টা লোডশেডিং এর কবলে পড়ে গরমে হাঁসফাঁস করছেন, তখন কি একবারও ভেবে দেখেছেন এই অন্ধকারের আসল কারণ কি? এই অন্ধকার কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি বিগত ১.৫ দশকের সেই পাপের ফসল যা বাপেক্সকে হত্যা করার মধ্য দিয়ে শুরু হয়েছিল। আজ আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলো প্রস্তুত, তাদের ক্যাপাসিটি বা উৎপাদন ক্ষমতা আছে, কিন্তু সেই কেন্দ্রগুলো চালানোর জন্য গ্যাস নেই। কয়লা কেনার জন্য ডলার নেই। গ্যাস কেন নেই? কারণ আমরা নিজেদের গ্যাস তুলিনি।
ডলার কেন নেই? কারণ এলএনজি আর কয়লার বিল মেটাতে গিয়ে দেশের ভল্ট খালি হয়ে গেছে। গাজীপুর, নারায়ণগঞ্জ আর আশুলিয়ার বিশাল বিশাল গার্মেন্টস কারখানাগুলোতে আজ দিনের অর্ধেক সময় মেশিনের চাকা ঘুরছে না। জেনারেটর চালিয়ে কারখানা সচল রাখতে গিয়ে মালিকরা দেউলিয়া হওয়ার পথে। রাতের অন্ধকারে ফুটপাতের ছোট ওয়েল্ডিং শপ থেকে শুরু করে বহুতল ভবনের আইটি ফ্রিল্যান্সার সবাই আজ এই কৃত্রিম শ্বাসরোধের শিকার। সাধারণ মানুষের ঘরে যখন সন্তান গরমে কাঁদতে থাকে, তখন তাদের মনে যে ক্ষোভের বারুদ জমা হয় তা কোনো রাজনৈতিক দলের ইশতেহার দিয়ে নেভানো যায় না। অতীতের সরকার তাদের লোটপাটের জন্য দেশের যে মেরুদণ্ড ভেঙে দিয়ে গেছে আজকের ঘর্মাক্ত রাজপথ, তারই জ্বলন্ত প্রমাণ। 5ই আগস্টের ছাত্র জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পতন হয়েছে ঠিকই, কিন্তু জ্বালানি খাতের সেই অদৃশ্য মাফিয়ারা কি সত্যিই দেশ ছেড়ে পালিয়েছে? না, তারা এখনো সচিবালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষগুলোতে ঘাপটি মেরে বসে আছে। তারা এখনো আমলাতন্ত্রের রন্ধে রন্ধে ছড়িয়ে আছে। বর্তমান সরকার বা নীতি নির্ধারকরা আজ এক ঐতিহাসিক এবং চরম অগ্নি পরীক্ষার মুখোমুখি। তারা কি বিগত সরকারের সেই আত্মঘাতী এলএনজি নীতির পথেই হাঁটবেন, নাকি 5 আগস্টের স্পিরিট বুকে ধারণ করে দেশের জ্বালানি খাতকে আমল সংস্কার করবেন? যদি বর্তমান সরকার সত্যিই এই সংকট থেকে দেশকে উদ্ধার করতে চায়, তবে তাদের প্রথম কাজ হতে পারে বাপেক্সকে পুনরুজ্জীবিত করা। বঙ্গোপসাগরের বিশাল জলরাশির নিচে যে গ্যাস ব্লকগুলো পড়ে আছে, সেখানে অবিলম্বে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে অনুসন্ধান শুরু করা, দেশীয় গ্যাস উত্তোলনকে সর্বোচ্চ জাতীয় অগ্রাধিকার হিসেবে ঘোষণা করা। কিন্তু এই কাজটি করা মোটেই সহজ হবে না, কারণ যেই মুহূর্তে সরকার বাপেক্সকে শক্তিশালী করতে চাইবে, সেই মুহূর্তেই আমদানিকারক সিন্ডিকেট এবং বিদেশি পরাশক্তিগুলো তাদের সর্বশক্তি দিয়ে বাধা দেবে। তারা কৃত্রিম সংকট তৈরি করবে, তারা গ্রিড ফেল করাবে, তারা চাইবে সরকার যেন বাধ্য হয়ে তাদের শর্তেই আবার এলএনজি আমদানি করে। এটি এক ভয়ঙ্কর স্নায়ুযুদ্ধ, যেখানে জয়ী হতে হলে সরকারকে সাধারণ মানুষের ঘাম আর ক্ষোভের ভাষা বুঝতে হবে। প্রিয় বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখলেন। আপনারা এই সরকারকে যে কোনোভাবে হোক আমাদের এই গ্যাস কোপটা চালু করতে হবে। যদি কেউ বাধা সৃষ্টি করে, আমি তারেক রহমানকে বলবো এই গ্যাস কোপ চালু করতে হবে যে কোনো মূল্যে। এবং কি কেউ যদি বাধা সৃষ্টি করে, তাদেরকে আমরা জনগণ প্রতিহত করব। তারেক রহমান সহ সবাইকে বলুক, সবাই এই সরকারের পাশে থাকতে হবে। আপনারা দয়া করি বাংলাদেশে এই গ্যাস কোপটা চালু করতে হবে, যেন আমাদের গ্যাসের সংকট দূর হয়। এটাই আপনাদের কাছে চাওয়া। ভালো থাকবেন।